সবাইকে আসসালামু আলাইকুম। আমি রৌনক আল ওয়াসি। তো আমরা পড়তেছি তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের হচ্ছে হলো ঝিঙে ফুল। এই কবিতাটা 67 পৃষ্ঠায় আমার মনে হয় তোমাদের বইয়ে আছে, 67 নাম্বার পৃষ্ঠায়। তো তোমরা বইয়ে বের করে ফেলো, গুরুত্বপূর্ণ শব্দগুলো দাগিয়ে দাগিয়ে রাখবা। কেন বই দাগিয়ে রাখবো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই আমাকে করো। যারা নতুন তাদেরকে আবার বলে দিই, এই কবিতাটা আমার জীবনে প্রথমবার পড়া। ধরো তোমার জীবনে প্রথমবার পড়তেছো তুমি একটা কবিতা পড়ার পর, আমি তো পরের দিনই আবার কবিতাটা পড়ি না। আমি কি করি, আমি কয়েকটা দিন পর হয়তো বা পড়া হয়, আর নাহলে তো পড়াই হয় না পরীক্ষার আগে। তো কবিতাটা পড়ার সাথে সাথেই অজানা শব্দগুলো আমাকে নোট ডাউন করতে হবে। তারপর কোন কবিতার লাইন কয়টা, কবিতার মধ্যে কি বিষয় নিয়ে লেখা, সব কিছু আমাকে বুঝে নিতে হবে। আর এগুলা বুঝে নেব কিভাবে? তাই জন্য কবিতা পড়ার সময় আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই শব্দার্থগুলা দেখে নিব। তারপর হচ্ছে হলো আমার আজকের কবিতার মূল ভাব যেটা, সারাংশ বা সারমর্ম। গল্প হলে সারাংশ, আর কবিতা হলে সারমর্ম বা হচ্ছে পাঠ পরিচিতি পড়ে নিব আমরা। তারপর কবি পরিচিতিটা পড়ে নেব। নিলে আমার একটা ধারণা তৈরি হবে আমি আজ কি পড়তেছি, কোন বিষয়টা কবিতা পড়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে। এগুলা জেনে নিয়ে আমরা কবিতা পড়াটা শুরু করব। কবিতা পড়ার সময় রঙিন কালি দিয়ে দাগিয়ে রাখবো, অজানা শব্দগুলো ওখানে লিখে রাখবো। তাহলে অজানা শব্দগুলো কয়েকবার দেখলে আমার অটোমেটিক পড়াটা হয়ে যাবে। আমরা তো জানি রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। একটা বার একবার পড়লাম, তার থেকে যদি কয়েকবার পড়ে ফেলি, 3-4বার, তাহলে ওটা বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা রঙিন কালি নিয়ে দাগিয়ে দাগিয়ে সুন্দর করে পড়ে ফেলবো, যাতে কয়েকদিন পর পড়লে আমার কাছে আর অজানা না লাগে। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। যারা এখনো জয়েন করো নাই তাদেরকে বলি তোমরা জয়েন করে যাও। আচ্ছা তাসনিম, তুমি লিখছো আমার সিলেবাসে নেই। সিলেবাসে না থাকলে তোমার শেখা হয়ে গেল, আর তোমার সিলেবাসের পড়াগুলোও আমরা পড়াবো। একদমই ভয় পাবে না, তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তোমার পরীক্ষার আগেই। হ্যাঁ, অনেক নতুন নতুন বিষয় বুঝতে পারবা। আর ক্লাস 6-এই কবিতা পড়া, গল্প পড়া, এগুলো যদি শিখে নিতে পারো, তারপর 7-এ কাজে লাগবে, 8-এ কাজে লাগবে, 9-10-এ কাজে লাগবে, এইচএসসি-তে কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। তোমার কাছে বাংলা প্রথম পত্র অনেক সহজ লাগবে। আর তোমরা যারা ক্লাস 6-এ পড়তেছো, তোমাদের তো সামনে ক্যাডেট কোচিং আছে, ক্যাডেটের পরীক্ষা আছে। এখন থেকে ভালো করে পড়ো। ফার্স্ট পেপার বাংলা প্রথম পত্র পড়ার পাশাপাশি গ্রামারের বিষয়গুলো তোমাদেরকে দেখাই দিব। ভালো করে পড়ো, তাহলে তো বাংলা ব্যাকরণ সহ খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেকেই লিখলা কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেই। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার নামের বানানটা খুবই ইম্পর্টেন্ট। দীর্ঘিকার কাজী বানানে, নজরুল বানানে, রয় হুস্যকার, ইসলাম বানান তো খুব সহজ আমরা জানি। উনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, নাট্যকার, দেশপ্রেমিক। তার অনেকগুলা পরিচয়, অনেক বিষয়ে উনি লেখালেখি করেছেন। উনি আর রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি বিচিত্র বিষয় নিয়ে লেখালেখিতে অনেক বেশি জনপ্রিয়। ওনাকে বলা হয় বিদ্রোহী কবি। উনি বিদ্রোহ করেও অনেক কবিতা লিখেছেন, কিন্তু তোমাদের ছোটদের জন্য উনি শিশু সাহিত্য রচনা করেছেন। ওনার পূর্ণ নাম কাজী নজরুল ইসলাম। জন্মসাল কবে? জন্মসাল 1999 সালে। কোথায়? চুরুলিয়া গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত। মৃত্যু কবে? 29শে আগস্ট 1976 সালে, ঢাকা, বাংলাদেশ। ওনার নাম কি? জাতীয় কবি, বিদ্রোহী কবি। উনি অনেক গান রচনা করেছেন, ওনার বিখ্যাত অনেক রচনা আছে। বিদ্রোহী, আগমনী, ভাঙার গান, সাম্যবাদী, দোলনচাঁপা, প্রলয়োল্লাস, এগুলো ওনার বিখ্যাত রচনা। তারপরে দেখো ওনার সাহিত্যিক অবদান, বিদ্রোহী কবিতা, সাম্যবাদী কবিতা, গল্প উপন্যাস আছে। ওনার এই উপন্যাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই 3টা উপন্যাসই আসে। কুহেলিকা, মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা, এভাবে মনে রাখতে পারো। কুহেলিকা মানে একজন, কুহেলিকা নামে একটা মেয়ে, মৃত্যু ক্ষুধা, অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগায় কি বাঁধন হারা, মানে মন মানতে চাচ্ছে না, মন একদম মানে না, বা একদম বাঁধন হারা, তাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না ক্ষুধার জ্বালায়। তাহলে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা। তারপর তার নাটক প্রবন্ধকে ঝিলিমিলি, পুতুলের বিয়ে, যুগবাণী, হ্যাঁ এগুলা। সঙ্গীত অনেক লিখেছেন। ওনার আরেকটা বিষয় এখানে নাই, আমি একটু একটু দেখে নেই আছে কিনা, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, আর এখানে নাই, তো আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা একটু তোমরা লিখে রাখো বইয়ের মধ্যে, খাতার মধ্যে, যে নবদূতের, এই বানানটা একটু দেখো। হ্যাঁ, নবদূতের
লাঙ্গলে, নবদূতের লাঙ্গলে ধূমকেতু, ধূমকেতু আঁকা। এই যে ছন্দটা, ছন্দটা লিখে রাখো। এটা পরীক্ষায়, এটা কবে পর্যন্ত লাগবে তুমি জানো? তুমি আজকে সিক্সে শিখলা, এটা তোমার চাকরির পরীক্ষা, বিসিএস, ব্যাংকের চাকরি, জীবনের চাকরির পরীক্ষা পর্যন্ত লাগবে, মানে তোমার বয়স 30-32 বছর পর্যন্ত লাগবে। আর এটা জানা থাকলে সারা জীবনই তো কাজে লাগলো। নবদূত, লাঙ্গল, ধূমকেতু, এই তিনটা পত্রিকা উনি সম্পাদনা করেছেন তার জীবনে। এই পত্রিকা উনি লিখালিখি করেছেন, সম্পাদনা করেছেন, মানে এই পত্রিকা উনি চালাইছেন আর কি। 1 নাম্বার নবদূত, 2 নাম্বার লাঙ্গল, 3 নাম্বার ধূমকেতু। তাহলে ওনার যে রচনাগুলো আছে একটু দেখো, ওনার রচনাগুলা, ওনার হচ্ছে হলো এই যে বিদ্রোহী কবিতা, সাম্যবাদী কবিতা, তারপর ওনার আমরা একটু শিখলাম এই যে উপন্যাস, কুহেলিকার মৃত্যু ক্ষুধা যেন বাঁধনহারা, 3টা উপন্যাস। আর আমরা কি জানলাম উনি কি কি পত্রিকা সম্পাদনা করেছেন? উনি নবদূত, লাঙ্গল, ধূমকেতু এটা সম্পাদনা করেছে। আর এটা মনে রাখবা কিভাবে? নবদূতের লাঙ্গল আছে একটা, লাঙ্গলের মধ্যে ধূমকেতু। লাঙ্গল মানে কি? যেটা দিয়ে জমি চাষ করতো আগে, পাওয়ার টিলার আসার আগে গ্রামের মানুষরা যেটা দিয়ে জমি চাষ করতো, ফসল ফলানো কাজে লাগতো, তাকে বলা হয় লাঙ্গল। লাঙ্গলের ছবি যদি না দেখে থাকো, একটু ক্লাস শেষে গুগলে সার্চ দিও, লাঙ্গলের ছবি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা এটা শিখে নিলাম। তাহলে এই পর্যায়ে আমরা একটু আমাদের শব্দার্থগুলো একটু দেখে নিই। আমরা তো কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম। কাজী নজরুল ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ একটু তোমাদেরকে আমি শেখাই দেই। এই যে লাইনটা, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল খুবই ইম্পর্টেন্ট, এই জন্য মনে রাখবে এভাবে। 61, 99, এই 61, 99 কত? 1800। হ্যাঁ, আরেকটা মনে রাখবা 1900, 1900 কত? 41 আর 76। আর একটা কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে 80, 32। এই লাইন, এই দুইটা লাইন একটু মনে রাখবা। 18 মানে 18 সালে, 61 মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল 61, 99 মানে 99 সালে জন্ম কার? কাজী নজরুল ইসলামের। 80 মানে 80 সালে জন্মগ্রহণ করছেন কে? জন্ম, এটা জন্ম, হ্যাঁ। জন্ম কার? জন্ম হচ্ছে আমাদের বেগম রোকেয়ার। তারপর 1941 সালে মৃত্যু কার? রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর। তারপর 76 সালে কার? নজরুল। তারপর 32 কার? রোকেয়া, বেগম রোকেয়া। তাহলে এটাও খাতায় লিখে রাখো। এই যে এভাবে মিলাই মিলাই পড়লে, এভাবে মিলাই মিলাই পড়লে পড়াটা অনেক সহজ হবে। এখন বলো তো, বাংলাটা সহজ না কঠিন? সবাই একটু কমেন্টে লিখো তো, বাংলা সহজ না কঠিন? এই যে শব্দার্থগুলো আছে, এই শব্দার্থগুলো আমরা একটু দেখে নেই। তাহলে এখানে ঝিঙ্গে ফুল মানে কি? ঝিঙ্গে সবজির ফুল। ঝিঙ্গে ফুল মানে কি? এই যে এরকম ঝিঙ্গে ফুল, হ্যাঁ। ঝিঙ্গে একটা সবজি, ফুলগুলো এরকম থাকে, এইটা হচ্ছে আমাদের ঝিঙ্গে ফুল। ফিরোজিয়া মানে কি? ফিরোজা কালার। তোমরা যারা আছো তোমরা হয়তো অনেকে জানো ফিরোজা কালার কোনটা। ফিরোজা কালারটা আমি দেখাইতে পারতেছি না এখানে। ফিরোজা কালার মনে হয় এই যে বেগুনির মতো করে একটা কালার, এটাকে ফিরোজা কালার বলা হয়। ঠিক আছে। গুলে পড়নে মানে কি? ঝোপঝাড়ে বা পাতায়। আর লতিকা, লতিকা মানে এই যে ছোট ছোট যে ডানাগুলা, ছোট ছোট যে ডালগুলা, এই ডালগুলা নরম, এই জন্য এগুলাকে লতিকা বলতে। হিয়া মানে হৃদয়, এই যে একটা শব্দ নতুন না তোমাদের কাছে? সাজে মানে সন্ধ্যায়, এটাও আমাদের কাছে একটা পুরাতন না, নতুনই হতে পারে তোমাদের কাছে হয়তো। সাজে, সাজে বানানে চন্দ্রবিন্দু আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হিয়া মানে হৃদয়, সাজে মানে সন্ধ্যায়, লতিকা মানে এই যে গাছগুলো আছে এর এর ডানা বা এর লতা পাতা, লতা, এগুলো ডালগুলাকে লতা বলা হচ্ছে। ফিরোজিয়া কি? ফিরোজা রং। ঝিঙ্গে ফুল মানে কি? ঝিঙ্গে সবজি যে ফুল। তারপর দেখো কি আছে, তারপর হচ্ছে আমাদের জাফরানি। জাফরান একটা মশলার নাম, জাফরান। তোমরা যারা জাফরান দেখো নাই, একটু গুগলে জাফরান লিখে সার্চ দাও, জাফরান সম্পর্কে তোমরা জানতে পারবা। মাচান মানে কি? এই যে ধরো এই যে বাঁশ, হ্যাঁ, বাঁশের এভাবে লাঠি দিয়ে উপরে
এভাবে মাচা তৈরি করা হয়। মাচা মানে এইগুলোর মধ্যে এই যে এভাবে বাঁশ দিয়ে একটা মানে ঘরের মতো তৈরি করা হয়, মানে ফাঁকা ফাঁকা ঘর। এখানে মনে করো চারা গাছটা ছোট থাকে, হ্যাঁ, চারা গাছটা এইভাবে ডাল দিয়ে উঠে এই পুরো যে মাচাটা আছে না, এই পুরো মাচাটার মধ্যে বিস্তৃত হয়। এই যে দেখো, বাঁশ বাঁশ দিয়ে এখানে একটা ঘরের মতো করে দেওয়া আছে, ঘরের মধ্যে এই লতা পাতাগুলা উঠে এই সবজিগুলা এভাবে থাকে আর কি। তাহলে মাচা বা পাটাতন কি? বাঁশ দিয়ে এভাবে ঘরের মতো তৈরি করা, যেটা বোঝায়। আলু থালু মানে এলোমেলো, এই যে আলু থালু শব্দটা জানা শব্দ কিন্তু আমাদের তাও অজানা, এই জন্য আমরা একটা জেনে গেলাম। মশগুল শব্দটা আমাদের কাছে নতুন। তাহলে এই মশগুল শব্দটা একটু আমরা জেনে নেই। মশগুল মানে কি? মশগুল মানে হচ্ছে বিভোর বা মগ্ন। অকুল মানে কি? কুল বা তীর বা সীমাহীন, হ্যাঁ, অকুল মানে এটা বোঝাচ্ছে। তাহলে এই যে কয়েকটা শব্দ আছে, এগুলাই আমাদের কাছে নতুন শব্দ। শব্দগুলো আরেকবার দেখে, ঝিঙে ফুল, ঝিঙে একটা সবজি, এই যে এরকম সবজিটা দেখতে, এই সবজিটার ও হচ্ছে নাম ঝিঙে। ফিরোজিয়া কালার, ফিরোজা কালারের হয় এর ফুলগুলা, রংগুলা। ফিরোজা কালারটা অনেকটাই বেগুনি কালারের মতো আমি যতদূর জানি। লতিকা মানে কি? এর হচ্ছে হলো লতা পাতাগুলা। হিয়া মানে হৃদয়, সাজে মানে সন্ধ্যায়। পৌষে মানে পৌষ মাস। পরিমাণে পরিধান করা। জাফরানি মানে এক- একটু তোমরা থাকো, আমার নেটওয়ার্কের মনে একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আবার আমরা শুরু করছি, হ্যাঁ। এখানে মশগুল মানে আমরা কি শিখলাম? বিভোর বা মগ্ন। অকুল মানে কুল বা তীরবিহীন, সীমাহীন। আহ অলকা মানে কি? স্বর্গের নাম, হ্যাঁ। হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল। তাহলে অলকা এই শব্দটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অলকা মানে কি? একটা স্বর্গ বা একটা বেহেশতের নাম, হ্যাঁ। তারপর আমরা এই শব্দগুলাই আমাদের কাছে আলু থালু মানে এলোমেলো, এই শব্দগুলা মাচান, জাফরানি, জাফরান রং। জাফরান রংটা এই যে এই রংটা, এই জাফরান রংটা কেমন আমি তোমাদেরকে এখানে একটু দেখাই। এই যে লাল, এই যে লাল বা এই যে কালারটা এখানে আছে না, এইগুলাকে বলা হয় জাফরানি কালার। আর জাফরান এরকম এরকম ছোট ছোট দানাদার একটা, ধরো একটা কৌটার মধ্যে এরকম দানাদার একটা মশলা। এত দাম জাফরানের, অনেক দাম। 10 গ্রামের দামই 1-1.5 হাজার টাকা, এত দাম জাফরানের। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যায়ে আমরা একটু আমাদের পাঠ পরিচিতি বা কবিতার মূল ভাব যেটা একটু বুঝে নেই। তারপর আমরা কবিতাটা বুঝে একটু সহজভাবে আলোচনা করব। তাহলে দেখি আমরা এই কবিতায় আসলে কি শিখতে যাচ্ছি। আচ্ছা, তোমরা বলতে পারো স্যার কবিতা না পড়ায় এভাবে পড়াচ্ছেন কেন? এই যে পাঠ পরিচিতি, শব্দার্থ, কবি পরিচিতি দেখে নিয়ে একটা ধারণা তৈরি হলো এই কবিতাটা পড়ার সময়। তাহলে কবিতাটা পড়ার সময় তাহলে একটু সহজ লাগবে না তোমার কাছে? কিন্তু আমরা উল্টা ভাবে পড়ি। আমরা আগে সবার প্রথমে কবিতাটা পড়ি, কিছু বুঝি না, কয়েকটা শব্দ বুঝি না, শব্দার্থ দেখতে আসি, তখন আবার কিছু বুঝি, তখন আবার কবিতাটা পড়ি না, এলোমেলো পড়াশোনাটা হয়। এভাবে গুছিয়ে পড়তে হবে। আর এই পড়াটা 6 থেকে পড়ার অভ্যাস করো তো তোমরা। 6 থেকে পড়ার অভ্যাস করলে তাহলে তুমি অনেক সহজে সৃজনশীল উত্তর করতে পারবা, এমসিকিউ তো পারবাই, অনেক ভালো জানতে পারবা, শিখতে পারবা বাংলাটা, ঠিক আছে। তাহলে এই পর্যায়ে আমরা একটু দেখি, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর। ঝিঙ্গে ফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙ্গে ফুলকে উদ্দেশ্য করে এই কবিতাটি উনি লিখেছেন। ঝিঙ্গে ফুল কবিতায় কবির কি পাওয়া যায়? প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। কবির প্রকৃতির সাথে যে ভালোবাসা, একটা কোকিল পাখি দেখলে তার মধ্যে যে আনন্দ হয়, একটা প্রজাপতি উড়লে তার মধ্যে যে আনন্দ হয়, এই বিষয়গুলা আমাদের একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যে ধরো তোমার গায়ের উপর একটা ফড়িং এসে পড়লো, তুমি তোমার চোখের সামনে একটা ফুলের মধ্যে একটা প্রজাপতিকে দেখলা, এই যে সুন্দর একটা মনের মধ্যে আনন্দ জাগে না, একটু ভালো লাগে না? এই যে এইরকম কবিরও প্রকৃতির প্রেম, প্রকৃতির কোনো বিষয় দেখলে ভালো লাগে। তাহলে উনি এই কবিতাটা লিখতেছেন, ঝিঙ্গে ফুল কোনো একটা মাচার মধ্যে এভাবে তৈরি হওয়া ছিল, দেখে ওনার অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই কবিতাটা উনি লিখে ফেলেন। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটা লিখেছেন। পৌষের বেলা শেষে, পৌষ পৌষ মাস ধরা হয়, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ এটা হচ্ছে শীতের মাস। আমরা জানি বাংলাদেশে অনেক সবজি শীতের সময় পাওয়া যায়, তাই না?
তাহলে শীতের সবজি ঝিঙে ফুলটা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে শীতের সবজি কোনটা, তাহলে পারা যাবে না? বলো তো। সবাই একটু কমেন্টে লিখো তো, শীতের সবজি ঝিঙে ফুল আমরা জানি কি জানি না। আচ্ছা, অনেকেই লিখতেছো যে স্যার পৌষ মানে শীতের মাস, আমরা বুঝে গেছি। ঠিক আছে, আহ, একটু আমরা একটু ধৈর্য ধরি, একটা সেকেন্ড তোমরা একটু থাকো, আমি একটু একটা বিষয় একটু দেখে আসতেছি, হ্যাঁ। একটু একটু আমরা কানেক্টেড থাকি, হ্যাঁ। তোমরা একটু আমাকে বলো তো তোমাদের কিছু কি বুঝতে পারছো তোমরা এই বিষয়গুলো একটু? আচ্ছা, তাহলে আমরা বললাম ঝিঙ্গে ফুল দেখে কাজী নজরুল ইসলাম অনেক বেশি ভালো লেগে যায়, প্রকৃতি প্রেম জাগে। তো এই প্রকৃতি প্রেম থেকে উনি লিখছেন। আর পৌষ মাসে ঝিঙ্গে ফুলটা এইটা পাওয়া যায় আর কি, সবুজ পাতার এই দেশে জাফরান রং নিয়ে ঝিঙ্গে ফুল মাচার উপরে ফুটে ওঠে। জাফরান রং আমরা তো দেখলাম, কমলা কালারটাই জাফরান রং। তাকে বোটা চিরে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে। এই যে দেখো প্রজাপতি এই ঝিঙ্গে ফুলের উপর উঠে আছে, হ্যাঁ। প্রজাপতি দেখেই কবির আরো ভালো লেগে গেছে। আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিতেই ভালোবাসে, মাটি মায়ের কাছেই থাকবে। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসার একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার ভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তারপর আমরা মোটামুটি একটু বুঝলাম যেখানে ঝিঙে ফুল নিয়ে। সরি, আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাহলে এই পর্যায়ে আমরা একটু দেখি। তাহলে সবার তো মনোযোগ আছে তাই না? আমরা তো মোটামুটি আমাদের এই যে পাঠ পরিচিতি একটু তো দেখলাম, তাহলে পাঠ পরিচিতির মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে পৌষ মাসের আমাদের যে একটা যে ফুল ফুটে বা একটা যে সবজি আমরা পাই, সবজিটার নাম ঝিঙ্গে। ঝিঙ্গে, এই ঝিঙ্গের ফুল ফুটে, ফুলটা জাফরান রঙের। তা জাফরান রঙের এই ফুলটা দেখে কাজী নজরুল ইসলাম প্রকৃতির প্রেম প্রেম পড়ে গেছে, ঝিঙ্গে ফুলের প্রেমে পড়ে গেছে। আরো প্রেমটা আরো বেশি মানে গভীর হলো কিভাবে? হলো এই প্রজাপতিকে দেখে। প্রজাপতি দেখার পর ওনার আরো ভালো লেগে গেছে। আরেকটা জিনিস উনি এই কবিতায় নিয়ে আসছেন, ঝিঙে ফুল আকাশের দিকে উঠে যায় মাচানের উপরে, কিন্তু ঝিঙে ফুলের যে শেকড় এটাতে মাটিতেই থাকে, হ্যাঁ। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙ্গে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার ভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, আমরা মোটামুটি এটা জেনে গেলাম। তাহলে আমরা এখন আমাদের কবিতাটাই একটু পড়ে আসি। এই যে দেখো কবিতাটা, সবাই একটু কমেন্টে লিখে তো কবিতাটা তোমাদের আসতেছে কিনা। আচ্ছা, উম, তাসনিম ক্লাসে মনোযোগ দাও। আমিনুল কমেন্ট করছো জি স্যার। অরওয়া তুমি কমেন্ট করছো। সবাই কমেন্ট লিখতেছো, থ্যাংক ইউ যারা মনোযোগ দিয়েছিলে ক্লাসে এখন পর্যন্ত। তাহলে আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত ক্লাসে একটু বলি, যারা নতুন তাদের জন্য একটু মনোযোগ দেই আমরা, হ্যাঁ। আমরা শিখলাম যে একটা কবিতা পড়ার সময় আমরা সবার প্রথমেই কবি পরিচিতি, শব্দার্থ, তারপর পাঠ পরিচিতি একটু দেখে নিব। কেন? তাহলে কবিতাটা সম্পর্কে অনেক বেশি ধারণা হবে। অজানা শব্দগুলো শব্দার্থে দেখে নিলাম যাতে কবিতা পড়ার সময় আমার জন্য সহজ লাগে। এগুলা বুঝে নিয়ে আমি এখন কবিতাটা পড়বো। খালি কবিতা তো পড়লেই হবে না, কবিতাটা বুঝবো আমরা। কবিতা বোঝার পর এখন এটা আমরা কাজে লাগাবো কোথায়? আমরা কাজে লাগাবো সৃজনশীল প্রশ্নের উত্তরে আর এমসিকিউ এ। আমাদের ক্লাসের শেষের অংশে সৃজনশীল কিভাবে উত্তর করতে হয় এটা আমরা একটু বুঝে নিব। আর আমরা বুঝে নিব কয়েকটা এমসিকিউ তোমাদের আমরা ধরবো, আশা করি তোমরা উত্তর করবা। একসাথে 4-5টা থাকবে, ওভাবে তোমরা একসাথে সবগুলো উত্তর লিখে লিখে আমাকে জানাবা। আমার যার ভুল হলে আমি আবার তার নাম পড়ে ভুলটা ঠিক করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কবিতায় চলে আসলাম। তাহলে আমাদের কবিতার নাম কি? কবিতার নাম ঝিঙ্গে ফুল। ঝিঙ্গে বানানটা গুরুত্বপূর্ণ, কাজী নজরুল ইসলামের বানানটা গুরুত্বপূর্ণ। তাহলে কাজী নজরুল ইসলাম শিশুর মতো হয়ে কি বলতেছেন? ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙ্গে, ঝিঙ্গে কুল, ঝিঙ্গে ফুল। মানে সবুজ পাতা, ঝিঙ্গে ফুলের পাতাগুলো তো সবুজ, কিন্তু ঝিঙ্গে ফুলের কালারটা ফিরোজিয়া কালার বা বেগুনি কালারের মতো। আর এই ফুলটা এই বেগুনি কালারের। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে, ঝলমল দুলু দুলু দুল, ঝিঙে ফুল। এইটা মানে কি একটু আমরা দেখি এখানে, হ্যাঁ। এই যে দেখো, এই যে আমার মাচাটা আছে, হ্যাঁ। এই মাচাটার মধ্যে এই যে ঝিঙ্গে ফুলের যে ডালগুলা, এই যে ডালগুলা এগুলো একদম নরম নরম,
এটা হচ্ছে লাউ শাক আছে না, লাউ শাক আমাদের, লাউ শাকের ডাটা এরকম। তো নরম নরম ডাটা, পাতাগুলো হচ্ছে সবুজ, কিন্তু ফুলগুলো হচ্ছে আমার কি কালারের, ফুলগুলো আমাদের হচ্ছে এই ফিরোজিয়া কালারের। ফিরোজিয়া কালারটা কেমন? এটা বেগুনি রঙের কালারের মতো। এখানে এরকম ঝিঙ্গে ঝুলে থাকবে। তাহলে গুল্মে পর্ণে, এই যে গুল্ম মানে এর যে এই যে লম্বা যে গুল্মটা উঠে গেল, এটা ঝুলানো ঝুলানো, লতিকা মানে কি লতা পাতা। হ্যাঁ, এটা ঢলো ঢলো মানে নরম নরম, এই জন্য বাঁশের উপরে মাচার উপরে এ আটকায় আছে। তো এটা বাতাস হলে একটু দোলে, দুল দুল দুলে, দুল দুল দুলে ঝিঙ্গে ফুল। ঝিঙ্গে ফুলের একটু পরিচয়টা দেয়া হলো। তারপর কি আছে দেখো, পাতার দেশের পাখি বাদা হিয়া বোটাতে, এই যে হিয়া, হিয়া মানে হৃদয়ে, এই যে হিয়া মানে হৃদয় আমরা জেনে আসলাম। এই যে দেখো আবার একটু তোমাদেরকে আমি দেখাই, এই যে আমাদের শব্দার্থগুলা, হিয়া মানে হৃদয়, তারপর গুলে পড়নে মানে ঝোপঝাড়ে পাতায়, এই যে শব্দার্থগুলো আমরা একটু দেখে নিছিলাম, আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে না এগুলা দেখার পর? আমাকে একটু বলো তো, এই যে হৃদয় আমি তোমাদেরকে বললাম, তাহলে তুমি যখন এটা কবিতায় পড়তেছো তখন তোমার কাছে একটু সহজ লাগলো না? তুলনামূলকভাবে কবিতাটা একটু সহজ হয়ে গেল না? এই জন্যই আমরা এগুলো আগে পড়বো। এই যে ট্রিক্সটা তুড়ি মেরে তোমরা শিখে ফেললা, সারা জীবন কবিতা গল্প পড়ার জন্য তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এগুলো যখন অ্যানালাইসিস করছি, অনেক গবেষণা করে বের করছি, এগুলো যখন তোমাদেরকে আমি শেখাচ্ছি অনেক ক্লাসে, প্রত্যেক ক্লাসে একবার করে মনে করায় দেই, তোমরা এইভাবে অভ্যস্ত হয়ে যাও, তাহলে বাংলায় ভালো নাম্বার তোলা, 100-র মধ্যে 90, 92, 95, 80-র উপরে তোলা একদম কঠিন হবে না। তোমরা তোমাদের নেক্সট পরীক্ষাগুলোই তার প্রমাণ পাবে। আর আমার, তোমরা যারা স্টুডেন্ট আছো, আমি আশা করব তোমরা এভাবেই প্র্যাকটিস করবা। তারপর দেখো পৌষের বেলা শেষে মানে শীতের মাস, পৌষ, মাঘ মাস, পৌষ মাস আর মাঘ মাস এই দুটো মিলে আমাদের হচ্ছে হলো শীতকাল বাংলা ঋতুতে। হ্যাঁ, তো পৌষের বেলা শেষে পরি জাফরানি বেশ নিয়ে মরা মাচানের দেশে করে তোলো মশগুল ঝিঙে ফুল। এই যে ঝিঙে ফুলটা যখন পৌষ মাসের শেষের দিকে হয় তখন ঝিঙে ফুল, ঝিঙে ফলটা, এই সবজিটা আমরা দেখতে পাই। এটা কিভাবে থাকে? এটা থাকে জাফরানি বেশ নিয়ে, মানে এর যে আহ পরি, এর যে পরিটা, এই এগুলা পরিমাণে কি আমরা একটু দেখি, পরিমাণে কি আছে আমাদের এখানে, পরিমাণে আছে একটু আমরা দেখি। পরিমাণে সরি, আমি একটু তোমাদেরকে আবার একটু পিপিটা অন করে দেখাই। আচ্ছা, এই যে দেখো পরিমাণে কি পরিধান করে, হ্যাঁ, এই যে পরিধান করে এই শব্দটা আমরা দেখে ফেলছি। তারপর আমরা একটু আবার আমাদের কবিতায় যাই। কবিতায় আছে যখন পৌষ মাসের শেষ মাস, এই যে জাফরানি কালারটা নিল, পাতাগুলা ফুলগুলা এই কালারের, মাচান, মাচান মানে বাঁশের যে ঘরের মতো করে যে স্থাপনাটা আছে, এই যে মাচান, এই যে মাচান, বাঁশ বেঁধে বাঁশের উপরে এই যে লতা পাতাগুলো আছে, এটা কি করে এলাকাটাকে মশগুল করে রাখে ঝিঙে ফুল, কারণ পুরা মাচানের উপরে ছড়াই ছিটায় থাকবে, পুরো মাচানটা ভর্তি ঝিঙে ফুলে, দেখতেও সুন্দর লাগতেছে। হ্যাঁ, তারপর দেখো কি আছে, শ্যামলী মায়ের, শ্যামলী মায়ের মানে আমাদের প্রকৃতি আছে না, এই প্রকৃতির কোলে, শ্যাম শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে মানে ছোট্ট খুকু, ছোট বাচ্চার মতো এই ঝিঙ্গে গাছগুলা, আলু থালু মানে এলোমেলো, ছোটখাটো এলোমেলো, ঘুমু ঘুমু যাও রোদে গলা দুপুরে, দুপুরবেলা তোমাদের অনেক সুন্দর দেখায়, একদম গুলু গুলু লাগে। প্রজাপতির ডেকে যায় মানে প্রজাপতি এর উপর বসে। হ্যাঁ, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায় মানে আসমানের তারা, ঝিঙ্গে ফুলের এত সুন্দর দেখে ঝিঙ্গে ফুলটাকে আসমান তারা বলতেছে, তুই আমার কাছে চলে আয়, চলে আয় এই অকুল ঝিঙে ফুলে, অকুল মানে আমার কুল কিনারা নাই, সীমাহীন আকাশে তুই চলে আয়। কিন্তু ঝিঙে ফুল বলে কি দেখো, তুমি বলো আমি, হায়, ভালোবাসি মাটি মায়, মানে ঝিঙে ফুল তুমি আমাকে আকাশে যতই আসতে বলো না কেন, আমি ভালোবাসি মাটি মাকে, আমার আমার মাটিকে ভালোবাসি, চাই না ও অলকায়, আমি ওই অলকাটা চাই না। তাহলে আমরা একটু অলকা মানে কি একটু দেখে নেই। অলকা মানে কি? অলকা মানে কি একটা স্বর্গ, মানে এই যে আমার ঝিঙ্গে ফুলটা আছে, ঝিঙ্গে ফুলটা মাটিকে এত বেশি ভালোবাসে, ও অলকা যে স্বর্গটা আছে, যে
বেহেশতটা আছে, হিন্দু ধর্মে মতে অনেক ধন দৌলত দিবে এই স্বর্গটা, কিন্তু এই স্বর্গের আবাসস্থলটা বাদ দিয়েও ঝিঙ্গে ফুল থাকবে কোথায়? ঝিঙ্গে ফুল থাকবে আমাদের, ঝিঙ্গে ফুল থাকবে কোথায়? আমার মাটির মায়ের কাছে। হ্যাঁ, ভালো, এই পথ ভুল, এই পথটা ভুলে থাকবো আমি। ঝিঙে ফুল, ঝিঙে ফুল তাহলে ভালোবাসি মাটি মাকেই, সে ভালোবাসে আমাদের প্রকৃতি। এই যে দেখো আমাদের যে শ্যামল মায়ের প্রকৃতি, তাকে ভালোবাসে। আর কবি এটাই বুঝাচ্ছেন, ঝিঙে ফুল অনেক দেখতে সুন্দর, জাফরানি কালার, মাচার মধ্যে, মরা মাচানের মধ্যে ছড়াই ছিটে থাকলে অনেক সুন্দর লাগে। এই সুন্দর দেখে আকাশের তারা বলে তুই আমার কাছে চলে আয়। এই যে সীমাহীন আকাশ, এত বড় একটা পৃথিবী, এই যে অলকা একটা স্বর্গ, এই যে একটা বেহেশত, এগুলা বাদ দিয়েও ঝিঙে ফুল মাটি মায়ের কাছেই থাকবে। ঠিক আছে, এটা আমাদের কবিতার মূল বিষয়। তারপরে আমরা একটু দেখি, এই যে আমাদের কবিতাটা শেষ হয়ে গেল। আমাদের কবিতাটা অনেক সহজ ছিল না বলতো? তাহলে আমি আরেকবার তোমাদের জন্য সারমর্ম করি। কবিতার ছোট্ট করে বলাটাকে বলা হয় সারমর্ম করা। লিখি আমরা এভাবে বানানটা, হ্যাঁ, বানানটা কিভাবে লিখি একটু দেখো। এভাবে আমরা লিখি সারমর্ম করা। তাহলে এই কবিতার সারমর্ম আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কাজী নজরুল ইসলাম প্রকৃতিকে অনেক ভালোবাসে। প্রকৃতির ঝিঙ্গে ফুলের জাফরানি কালার, ঝিঙ্গে এই যে সবজিটা দেখে অনেক বেশি প্রকৃতির প্রেমে পড়ে গেছে। ঝিঙ্গে ফুল নরম নরম, পাতাগুলা দেখে দোল দোল খায়, দুলে দুলে আলু থালু দুলে দুলে। এর ওপর প্রজাপতি বসে, তারা দেখে হিংসা করে, তারা বলে তুই আমার কাছে চলে আয়। ঝিঙ্গে ফুল বলে আমি যাব না, আমার মাটি মায়ের কাছে থাকবো, প্রকৃতির কাছে থাকবো। তাহলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঝিঙ্গে ফুলের মাধ্যমে কাজী নজরুল ইসলাম তুলে ধরেছেন। ঠিক আছে, এই হলো আমাদের আজকের কবিতার মূল বিষয়। তাহলে আমরা একটু সৃজনশীল প্রশ্নের উত্তর দেখি তো। এই যে সৃজনশীলটা, একটু তোমরা দেখো তো সৃজনশীলটা কি আছে। সৃজনশীলে আছে আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল, লেখাপড়ায় সে অনেক ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে পড়ালেখা করাইতে চান, কিন্তু ফয়সালের গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় ফয়সাল যেতে যায় না। হিয়া মানে কি? হিয়া মানে হৃদয়, আমরা তো সবাই পারবো তাই না? চাইনা ও অলকায় মানে, অলকা, এই যে বেহেশতটা আছে, এই যে স্বর্গ, এই স্বর্গটাও ঝিঙ্গে ফুল চায় না, সে প্রকৃতি মায়ের কাছে থাকবে। তাহলে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা একটু দেখি ব্যাখ্যাটা কিভাবে লিখবা তোমরা। দেখো, ব্যাখ্যাটা এখানে লিখা আছে, চাইনা ও অলকায় মানে কি আছে একটু দেখো। আহ চাইনা অলকায় চরণের মাধ্যমে কবি আধ্যাত্মিক বা অন্য দুনিয়ার উঁচু অপার্থিব বা অলৌকিক সৌন্দর্যের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেছেন। মানে স্বর্গ অনেক সুন্দর, বেহেশত অনেক সুন্দর, তারপরেও ঝিঙে ফুল মাটির কাছে থাকতে চাচ্ছে। কবি ঝিঙে ফুলের মাধ্যমে প্রকৃতির সরলতা, মাটির স্পর্শ, সাধারণ জীবনের সৌন্দর্যকে বেশি মূল্য দিয়েছেন। কবি নকল, অলৌকিক সৌন্দর্য, মিথ্যা আশার প্রতি আগ্রহ না হওয়ার বার্তা দিয়েছেন। তিনি প্রকৃতির গাঢ় সংযোগ এবং মাটির প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছেন, যা জীবনের বাস্তবতা ও সাধারণ জীবনের সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ। এই যে ঝিঙে ফুল, গ্রামের জীবন, সাধারণ জীবন, এগুলাই সুন্দর। আন্দাজি যে অলৌকিক কল্পনা, অলৌকিক দুনিয়া, অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো, এগুলা বাদ দিয়ে প্রকৃতির কাছে যে সাধারণ জীবনযাপনটাই কবির কাছে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, তারপরে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা গতে একটু দেখি কি আছে। ফয়সালের মামার চাওয়া ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সাথে, প্রজাপতির কি দেখো আমরা একটু দেখি, প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত, একটু আমরা এই উত্তরটা দেখি। ফয়সালের মামার চাওয়া এবং ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের মধ্যে সম্পর্ক হলো, উভয়ই একজনকে তার পরিচিত পরিবেশ ছেড়ে নতুন বা অজানা পরিবেশের দিকে আকৃষ্ট করতে চায়। মানে ফয়সালের মামা ফয়সালকে শহরে নিয়ে যেতে চায়, আর ফয়সাল তো গ্রামকে ভালোবাসে। আবার প্রজাপতি দেখো, প্রজাপতি কি করে, ঝিঙে ফুলকে ডাক দিয়ে ওর কাছে নিয়ে যেতে চায়, কিন্তু ঝিঙে ফুল তো যেতে চায় না। ফয়সালের মামা গ্রাম থেকে শহরে নিয়ে যেতে চায়, সেখানে শহরের দ্রুতগতির জীবন, কোলাহল, আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এই শহরের অজ্ঞাত আকর্ষণের মতো, যেখানে ফয়সাল তার শান্ত গ্রামীণ জীবনে সচ্ছল হতে চায়, নতুন জীবনের প্রতি কোনো আগ্রহ নেই, মানে ফয়সালের কোনো আগ্রহ নেই। আর এদিকে ঝিঙে ফুল কবিতায়
প্রজাপতি কি করে, ঝিঙে ফুলকে আকাশের দিকে উড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। এই যে প্রজাপতি আকাশের দিকে নিয়ে যাওয়ার জন্য ডাকছে, এখানে প্রজাপতি ঝিঙে ফুলকে তার পরিচিত পরিবেশ, যেখানে সে নিজের জীবন কাটাচ্ছে, থেকে বেরিয়ে চলে যেতে উৎসাহিত করছে। কিন্তু ঝিঙে ফুল কি করছে দেখো, তার এই আগ্রহ আহ্বানে সাড়া দেয় না। কারণ সে তার নিজস্ব পৃথিবী, তার মাটির সঙ্গে গভীর সম্পর্ক রাখে এবং সেখানে শান্তি পায়। এই যে প্রশ্নের উত্তরটা আমরা তিনটা প্যারায় লিখছি, হ্যাঁ। এখানে প্রথম প্যারাটায় কি আছে একটু আমরা দেখি। প্রথম প্যারাটায় একটু ব্যাখ্যা এখানে লিখতে আমরা লিখলাম, তারপর উদ্দীপক থেকে লিখলাম, হ্যাঁ। লিখার পর আমরা আমাদের বোর্ড বই, আমাদের যে মূল বই থেকে ব্যাখ্যাটা আমরা লিখলাম। ব্যাখ্যাটা লিখলে আমরা তিনের মধ্যে আশা করি তিনই পাবো। আর এইটা আমাদের কত মিনিটের মধ্যে লিখতে হবে, 8-10 মিনিটের মধ্যে, মানে আহ, মানে 6 থেকে 8 মিনিট, 9 মিনিট এর মধ্যে লিখতে হবে। আর লিখলে 1-1.5 পৃষ্ঠা লিখতে হবে, 1 পৃষ্ঠার বেশি। তাহলে শিক্ষক মনে করবেন তুমি অনেক ভালো লিখছো। আর খ নাম্বারটা কি, ঘ নাম্বারটা লিখতে হবে হচ্ছে হলো তোমার 3-4 মিনিটের মধ্যে 2 নাম্বার অনুধাবনের প্রশ্ন। মনে করো 3-4 মিনিটের মধ্যে লিখবা 1 পেজ। ধরো এটা একটা যদি পরীক্ষার খাতা হয়, মার্জিন দিলা, দিয়ে ক লিখলা এখানে, ক লিখলা, তারপর খটা এই যেভাবে দুইটা প্যারায় 3-4 মিনিটের মধ্যে একটা পৃষ্ঠা লিখে ফেলবা। তারপর আমরা গটা তো বললাম যে আমরা 2-3 পৃষ্ঠায় গটা লিখবো। গটা লিখবো আমরা 1.5-2 পৃষ্ঠার মধ্যে লিখলাম, হ্যাঁ। তারপর ঘ নাম্বারটা একটু আমরা দেখি, হ্যাঁ। ঘ নাম্বার প্রশ্নটা কি আছে একটু দেখো। ফয়সাল ও ঝিঙ্গে ফুল ইচ্ছা যেন এক সূত্রে গাঁথা। আচ্ছা, এই যে কথাটা আমরা লিখলাম প্রথমে, ফয়সাল ও ঝিঙ্গে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটি যথার্থ, এটা আমরা লিখে ফেললাম। তারপর কবিতা এবং উদ্দীপকটি পর্যালোচনা চক্রটা দেখতে পাই, এভাবে আমরা ব্যাখ্যাটা লিখলাম। ব্যাখ্যা লেখার পর আমরা আবার বই থেকে বুঝিয়ে লিখলাম, উদ্দীপক থেকে লিখলাম। তাহলে ঘ নাম্বার প্রশ্নের উত্তরে একটু তোমরা বোঝার চেষ্টা করো। ঘ নাম্বার প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবা। প্রথমেই লিখলা যথার্থ কিনা এটা লিখলা, লিখার পর এভাবে বই থেকে ব্যাখ্যাটা লিখলা লিখলা, তারপর উদ্দীপক থেকে ব্যাখ্যাটা লিখলা লিখলা, লিখার পর পরের পেজে ধরো কি করলা তুমি, উদ্দীপক আর বই মিলিয়ে এভাবে লিখলা। আর বাংলায় সুন্দর উত্তর করার জন্য লেখা শুরু করবা, এই যে ধরো মার্জিন হলে মার্জিনের এখান থেকে লেখা শুরু করে শেষ করবা মাঝখানে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখবা কত মিনিটের মধ্যে, লিখবা 8 থেকে 12 মিনিটের মধ্যে। গ লিখছো কত, 6 থেকে 8 মিনিটের মধ্যে। খ লিখছো 3 থেকে 4 মিনিটের মধ্যে। ক লিখছো 1 থেকে 2 মিনিটের মধ্যে। তাহলে মিনিট কত হয় দেখো, 20, 22, এই যে এখানে হচ্ছে হলো আমাদের 20, 24, 26 মিনিট হয়ে গেছে। এখানে কত, 6-4, 14, 14 আর 3, 17, 18। তাহলে আমরা একটা সৃজনশীল লেখার জন্য 20 থেকে 22 মিনিটই হাইয়েস্ট পাবো। তাহলে ভালো লিখলেও 25 মিনিটের উপরে যাওয়া যাবে না। এই জন্য এইভাবে গুছিয়ে মিলাই মিলাই লিখতে হবে, বুঝছো? আর যদি বুঝে থাকো তাহলে আমরা এমসিকিউ সেগমেন্টে চলে যাই। একটু দেখি তো তোমরা এমসিকিউ গুলা পারো কিনা। একটু এমসিকিউ গুলো উত্তর করো তো দেখি, তোমরা একটু উত্তর করো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, শ্রীপর্ণা দেব তুমি লিখছো স্যার হোমওয়ার্ক কি। হোমওয়ার্ক হচ্ছে ঝিঙ্গে ফুল কবিতাটা অনেক ভালো করে পড়বা, সৃজনশীল এমসিকিউ ভালো করে পড়বা, এগুলো নিয়ে পরীক্ষায় আসবে। ঠিক আছে, আর পাশাপাশি তোমাদের গ্রুপের মধ্যে হোমওয়ার্ক আবার জানিয়ে দেয়া হবে। আচ্ছা, সোয়াদ পারভেজ তুমিও লিখছো হোমওয়ার্ক কি, তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে একটু তোমরা এমসিকিউ গুলো উত্তর করো তো দেখি। সাফা তুমি লিখছো কবিতাটিকে আবার বোঝানো যাবে, হ্যাঁ। কবিতাটা আমি তোমাদের, তোমরা একটা রেকর্ড ক্লাস থেকে আবার দেখে নিতে পারবা। তোমার জন্য কবিতাটা সহজ করে বলি। কাজী নজরুল ইসলাম ঝিঙ্গে ফুল দেখে অনেক বেশি প্রকৃতির প্রেমে পড়ে যান। উনি ঝিঙ্গে ফুলের ফুলের কালার, ঝিঙ্গে ফুলটাকে, ঝিঙ্গে ফলটাকে, ঝিঙ্গে ফুলটা যে মাচার ওপর যে ঘরের ওপর থাকে, এগুলা দেখে গুছায় একটা কবিতা লিখছেন। ওখানে উনি বুঝাইছেন ঝিঙ্গে ফুল তুমি মাটির, ঝিঙ্গে ফুলের মাটির সাথে প্রেম অনেক, কারণ মাটি থেকেই তো উঠে 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 আকাশের দিকে যাচ্ছে সে। অলকা আকাশের দিকে প্রজাপতি তাকে নিয়ে যেতে চাচ্ছে, অলকা মানে একটা বেহেশত, বেহেশতের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ঝিঙ্গে ফুল অলকা নামের এই মানে স্বর্গটাতে যাবে না।
এই হ্যাভেনটাতে বা এই বেহেশতাতে যাবে না। কেন যাবে না? কারণ মাটির সাথে প্রেম তার, প্রকৃতির সাথে প্রেমটা বেশি। মানে কাজী নজরুল ইসলাম প্রকৃতির প্রেমটাকে দেখতে চাচ্ছেন, সহজ সরল জীবনটাকে, ঝিঙ্গে ফুলের জাফরান কালারটা, এই সুন্দর রংটাই তার মনের মধ্যে ধরেছে। ঠিক আছে, এই বিষয়টা ঝিঙ্গে ফুলের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, কারিনুম নেসা তোমার উত্তর ঠিক আছে, দুইয়ের ঘ। শ্রীপর্ণা একের চার, তোমার উত্তর ঠিক আছে। আহনাফ তোমার উত্তরও ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা কিন্তু উত্তরগুলো করতে পারতেছো। ঠিক আছে। আচ্ছা, আরো যাদের কোনো আমিনুল এহসান আবিদ তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে। আর ফাতিয়া নূর সুন্দর করে কবিতাটা লিখে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঝিঙ্গে ফুল সবুজ পাজার দেশে, ফিরোজিয়া ঝিঙ্গে কুল, ঝিঙ্গে ফুল। তাহলে এই যে লাইনগুলো তোমরা কয়েকবার পড়লে মুখস্থর মতো হয়ে যাবে। হ্যাঁ, খুবই সহজ কবিতা। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নের 3 নম্বর এমসিকিউ এর উত্তরটা তোমরা একটু লেখো, আমি দেখি তোমাদের কাদের উত্তরগুলা ঠিক হচ্ছে। তাসনিম তোমার উত্তর সবগুলা ঠিক। তিনের তিনের গ, তোমার তিনের গ উত্তরটা ঠিক। আচ্ছা আহনাফ, জি হ্যাঁ ঘ, দুইয়ের ঘ উত্তরটা ঠিক আছে। আচ্ছা, সবাই একটু উত্তর করো, আমি উত্তর করে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো। হ্যাঁ। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর করে ফেলতেছো, তিনের গ, হ্যাঁ তিনের গ উত্তর তোমাদের ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু উত্তরটা করি দেখি তো। চারের উত্তর মোটামুটি উত্তরগুলো খুবই সহজ আছে। চল 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 পূর্ণে কথা দিতে কি বোঝানো হয়েছে? ঝিঙে ফুলের সোনালী আভাকে, সোনালী আভাকে বোঝানো হয়েছে। ঝিঙে ফুল কোন মাসে ফোটে? আমরা তো শিখলাম পৌষ মাসে ফোটে। ঝিঙে ফুল যে গাছে ফোটে তা কি জাতীয় গাছ? সেটা হচ্ছে আমাদের লতা জাতীয় গাছ। এই যে দেখো এমসি গুলো অনেক সহজ না? প্রজাপতির আহ্বানে শুনে ঝিঙ্গে ফুল কি করে? ঝিঙ্গে ফুল প্রত্যাখ্যান করে। এই আমার হচ্ছে হলো এইটা প্রত্যাখ্যান করে। হ্যাঁ, তারপর পৌষের বেলা শেষ বলতে কবি কোন সময়কে বুঝিয়েছেন? ঝিঙ্গে ফুল ফোটার সময়কে। তারপর আমরা একটু দেখি পরের এমসিকিউ গুলো একটু দেখি। 6 থেকে 11 পর্যন্ত একটু তোমরা উত্তরগুলো করো তো। হ্যাঁ, আহমেদ আব্দুল্লাহ তোমার সবগুলো উত্তর ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আহ, দেবজিৎ তোমার উত্তরগুলো ঠিক আছে, 6 থেকে এখন উত্তর করো। আহ, ঠিকানা ভৌমিক তোমার 7-এর বি উত্তর ঠিক আছে। ঝিঙে ফুল কবিতাটিতে হচ্ছে হলো কোন ঋতুকে প্রাধান্য দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে হচ্ছে হলো আমার শীতকে। ঝিঙে ফুল জাফরানি বেশ পেয়েছে কখন? জাফরানি বেশ পেয়েছে পৌষের বেলা শেষে। হ্যাঁ, পৌষের বেলা শেষে। অরোয়া তোমার উত্তরও ঠিক আছে, সি। মানে 6-এর সি তোমার উত্তর ঠিক আছে। রুহাইমা 9-এর ক, 9-এর ক একটু আমরা দেখি। হ্যাঁ, 9-এর ক উত্তরটা তোমার ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। শেষের এমসিকিউটা তোমরা 12 নম্বর উত্তর দেখি কারা কারা করতে পারো, করে আমরা ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ। শ্রীপর্ণা দেব তোমার উত্তরও ঠিক আছে। ঠিকানা ভৌমিক তোমার উত্তর ঠিক আছে। আহনাফ তোমার উত্তর ঠিক আছে। মা তোমার উত্তর ঠিক আছে। আহনাফ আমিন শাফিন তোমার 5-এর গ উত্তর ঠিক আছে। আচ্ছা, দেখো তো কবিতাটা অনেক সহজ না? ফাতিহা নূর তোমার ঘ উত্তর ঠিক আছে। অরোয়া তোমার উত্তর ঠিক আছে। আর এখানে হচ্ছে আহমেদ আব্দুল্লাহ তুমি সুন্দর করে সবগুলোর উত্তর লিখছো, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমার সবগুলো পরীক্ষায় সবগুলো পর অনেক সহজ করে দিক। তুমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো, দোয়া থাকলো তোমার জন্য। হ্যাঁ। ফাতিয়া নূর তোমার উত্তর ঠিক আছে, তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা আহনাফ তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, ফারহান তোমাকেও থ্যাংক ইউ। তাসনিম অনেক সহজ, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ। তাহলে এই পর্যায়ে আর তো কারো কোনো প্রশ্ন নাই তাই না? আমরা তো মোটামুটি সবাই বুঝে গেছি, তাই তো? আচ্ছা, তাহলে ক্লাসের এই পর্যায়ে আমরা মোটামুটি সবকিছু শিখে ফেলছি। আর তারপরেও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, প্রশ্ন থাকে, হ্যাঁ একজন লিখছে স্যার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে ঝিঙ্গে ফুল কবিতাটা ভালো করে পড়ে আসো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের কবিতাটি যারা মনোযোগ দিয়ে পড়লা, শুনলা, খাতায় নোট করে নিছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইডু পরিবার থেকে তোমাদের সাথে ছিলাম, তোমাদের রওনক আল ওয়াসি স্যার। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।